তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম। ত্বং হি প্রাণা শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। ত্বং হি দুর্গা দশ প্রহরণধারিণী, কমলা কমল দল বিহারিণী, বাণী বিদ্যাদায়িনী। নমামি ত্বং, নমামি কমলম অমলং অতুলং সুজলং সুফলং মাতরম, বন্দে মাতরম। মহাযুদ্ধে সোনালী স্বপ্নের নাম স্বাধীন ভারতবর্ষ। সহস্র কোটি রক্তাক্ত বলিদানের নাম স্বাধীন ভারতবর্ষ। বুক চিতিয়ে মৃত্যুর সম্মুখে অট্টহাস্য ছুঁড়ে দিয়ে রণাঙ্গনে অগ্রসর হওয়ার নাম স্বাধীন ভারতবর্ষ। ভারত মাতার বীর বীরাঙ্গনারা দলে দলে জীবন মৃত্যুর দোলাচল উপেক্ষা করে প্রবল পরাক্রমে দেশের মাটির মুক্তি সাধন করতে লড়েছেন। তারা কালের বেড়াজাল ভেঙে হয়েছেন মৃত্যুঞ্জয়ী। এই স্বাধীন দেশের মাটিতে স্বর্ণাক্ষরে খোদিত থাকবে তাদের নাম আজীবন। আজ আমরা স্মরণ করব সেই বিপ্লবীদের রণাঙ্গন থেকে প্রেরণ করা কিছু পত্র, যে পত্রগুলি কেউ ফাঁসির চিরফাঁস বরণ করার আগের মুহূর্তে, কেউ জেলের অন্ধকূপের ভিতর থেকে, কেউ ভয়াবহ রণক্ষেত্রে পদার্পণ করার পূর্বে, কেউ বা জন্মভূমিকে মুক্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চিরতরে দেশকে বিদায় জানাবার পূর্বে লিখে গিয়েছেন। ভারত মাতা তোমাদের একমাত্র আরাধ্যা দেবী হন। বাকি সব অকেজ দেবতা এখন সরিয়ে রাখলেও চলবে। স্বামী বিবেকানন্দের এই অক্ষয় বাণীকে পাথেয় করে শুরু করছি আজকের উপস্থাপনা, রণাঙ্গনের পত্র। নতুন ভোরের উদীয়মান দিবাকরের রক্তিম তেজজাত চট্টগ্রাম সশস্ত্র বিপ্লবের মহানায়ক সূর্য সেন। সকল চট্টগ্রামবাসীর কাছে তিনি পরম প্রণম্য এবং ভালোবাসার মাস্টারদা। তাঁর বিপ্লবের অনুপ্রেরণা বহরমপুর কলেজের অধ্যাপক ও বাঘাযতীনের ইন্দো জার্মান ষড়যন্ত্রের অন্যতম অংশীদার সতীশচন্দ্র চক্রবর্তী। শুরুর দিকে সূর্য সেন কংগ্রেস রাজনীতির সাথে যুক্ত থাকলেও সর্বদাই বিপ্লবী মতাদর্শে বিশ্বাস করতেন। বিএ পাশ করে চট্টগ্রামের উমাতারা হাই স্কুলে গণিতের শিক্ষক হিসেবে মাস্টারদা যখন তাঁর কর্মজীবন শুরু করছেন তখন তাঁর বয়স 23। 25 বছর বয়সে পুষ্পকুন্তলা দত্তকে বিবাহ করেন সূর্য সেন। কিন্তু স্বাধীন ভারত যার একমাত্র লক্ষ্য, সংসার জীবন যে তার করা হবে না, সে যেন এক ভবিতব্য। বিবাহের কিছুদিনের মধ্যেই তিনি ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। ৭৮ জন যুবককে নিয়ে গড়ে তুললেন একটি বিপ্লবী সংগঠন, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি
চিটাগং ব্রাঞ্চ। ইচ্ছুক নারী সমাজকে রান্নাঘর থেকে টেনে এনে তাদের মাথায় পরিয়ে দিয়েছিলেন বিপ্লবের রাজমুকুট। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তের মতো শক্তিরূপা নারীদের সশস্ত্র বিপ্লবে হাতেখড়ি ঘটিয়েছিলেন তিনি। এরপর তার বিপ্লবী সমিতির এক গুপ্ত মিটিংয়ে সূর্য সেন নিয়েছিলেন সেই কালজয়ী দুঃসাহসিক সিদ্ধান্ত, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। রাতের অন্ধকারে সূর্য সেনের নেতৃত্বে অনন্ত সিংহ, গণেশ ঘোষ সহ প্রমুখ বিপ্লবীরা দখল নিল চট্টগ্রাম অস্ত্রাগারে। এরপর 2 বছর 9 মাস 28 দিন পুলিশের চোখে ধুলো দিয়ে আন্ডারগ্রাউন্ড থেকেও সব প্রতিকূলতাকে তুচ্ছ করে লড়াই চালিয়ে যান মাস্টারদা। 16 ফেব্রুয়ারি 1933 গৈরলা গ্রাম থেকে গ্রেফতার হন মাস্টারদা সূর্য সেন। শুরু হয় তার বিচার। ব্রিটিশ পুলিশ অকথ্য অত্যাচার করে সূর্য সেনকে। হাতুড়ি দিয়ে তার দাঁত ভেঙে ফেলা হয়, নখ উপড়ে ফেলা হয় একটা একটা করে, হাড় ভেঙে দেওয়া হয় ব্রিটিশ কায়দায়। এভাবেই একসময় ফাঁসির দিন উপস্থিত হলো। অভিযোগ রয়েছে যে ফাঁসির আগেই তাকে সরকারি মদতে খুন করে নিয়ম রক্ষার্থে ফাঁসির দড়িতে লটকে দেওয়া হয়েছিল। তারপর সূর্য সেনের প্রাণহীন নিথর দেহটা কফিনবন্দি করে বঙ্গোপসাগরে সলিল সমাধি দেওয়া হয়। ফাঁসির আগের 1 বছর চট্টগ্রাম জেল থেকে মাস্টারদা অন্তত 16টি চিঠি তার প্রিয়জনদের লিখেছেন। এর মধ্যে বেশিরভাগ চিঠি তিনি লিখেছেন বৌদি বিরাজমোহিনী দেবীকে, অর্থাৎ মাস্টারদার খুড়তুতো দাদা চন্দ্রকুমারের স্ত্রীকে। সূর্য সেনের তাঁর বৌদিকে লেখা 2টি চিঠি আমরা তুলে ধরছি। উল্লেখযোগ্য দ্বিতীয় চিঠিটি সূর্য সেনের জীবনের শেষ চিঠি। স্নেহময়ী বৌদি, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। আপনাদের 20 অক্টোবরের, 3রা নভেম্বরের এবং মনির 7ই কার্তিকের চিঠি একই সঙ্গে গত 11ই নভেম্বর পেয়েছি। অষ্টদূর্বা পাঠিয়েছিলেন বলে লিখেছিলেন। অষ্টদূর্বা পাইনি। আমি গত 8ই নভেম্বর আপনার নামে শহরের ঠিকানায় একখানা চিঠি দিয়েছি। আশা করি পেয়েছেন। দাদা, মেজদি এবং অন্যান্য গুরুজনকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাবেন। কমল, অজিত, গোপাল, রাখাল, মণি, রানী, বাদল এবং ছোট সকলকে আমার স্নেহাশিস দেবেন। বৌদি, হাইকোর্টের রায় শুনে আপনারা বোধহয় শোকে একেবারে মূর্হমান হয়ে পড়েছেন। হওয়াই স্বাভাবিক, কিন্তু আপনারা গত 9 মাসে এই আঘাতটুকু সহ্য করবার জন্য হৃদয়কে তৈরি করেছেন বলেই আমার ধারণা। আমি বেশ আনন্দ নিয়েই যাচ্ছি। আমার কোনো দুঃখ নেই, আপনাদেরও দুঃখ করার কোনো কারণ নেই। আর আমার মোকদ্দমা চালান সম্বন্ধে আপনাদের খুব সন্তুষ্ট হওয়াই উচিত। আপনারা এত অভাবের মধ্যেও কলকাতার সবচেয়ে বড় ব্যারিস্টারকে দিয়ে আমার মোকদ্দমা চালিয়েছেন। চাটগাঁয়েও খুব ভালো ব্যারিস্টারই নিযুক্ত করেছিলেন। এর চেয়ে বেশি আর কি করবেন? আপনাদের সাধ্যের অতিরিক্ত আপনারা করেছেন। আমি যখন শুনলাম ব্যারিস্টার BC চ্যাটার্জি হাইকোর্টে আমার মোকদ্দমা করেছেন, তখন আপনাদের প্রতি কৃতজ্ঞতায়, শ্রদ্ধায় আমার মন ভরপুর হয়ে উঠল। আমাদের চেয়ে অনেক ভালো আর্থিক অবস্থার লোকও যে এতটুকু করতে পারে না। সঙ্গে সঙ্গে আমার জন্য আপনাদের অগাধ স্নেহ মমতার কথা ভেবে আমার মন করুণ হয়ে উঠল। যখন হাইকোর্টের রায় শুনলাম,
তখন নিজের কথা কিছুই মনে হলো না। আপনাদের কথাই প্রাণের মধ্যে ভেসে উঠল। ভাবলাম এই নির্মম আঘাতটুকু আপনাদের কি ভীষণভাবে বাজবে। বৌদি, আপনারা চিরদিন আমার জন্য যা করলেন তার কণামাত্র প্রতিদানও আমি দিতে পারিনি। গুরুজনের স্নেহ মমতার ঋণ কেউ পরিশোধ করতে পারে না। আমি আপনাদের কাছে সম্পূর্ণ ঋণী হয়ে গেলাম। আমার জন্য কোনো দুঃখ করবেন না। ভগবান চিরদিনই মঙ্গলময়। ইতি আপনার স্নেহের শ্রী সূর্যকুমার সেন। দ্বিতীয় এবং সূর্য সেনের জীবনের শেষ চিঠি। শ্রী শ্রী চরণ কমলেশু, আমার বৌদি। স্নেহময়ী বৌদি, আমার ভক্তি প্রণতি নিন। আপনার কাছে হয়তো আমার এই শেষ চিঠি। জানি না আর চিঠি লিখবার সময় হয় কি না। বৌদি, আমি চললাম। আপনাদের অকৃত্রিম স্নেহের মধুর স্মৃতি নিয়েই আমি যাচ্ছি। আপনাদের অগাধ স্নেহ আমায় পৃথিবীতে বেঁধে রাখতে পারল না বলে দুঃখ করবেন না। স্নেহ, মমতা, ভালোবাসা যতই গভীর হোক, অপরিসীম হোক, তা কখনো মানুষকে চিরদিন সংসারে বেঁধে রাখতে পারে না। একদিন ভগবানের বিধানে সমস্ত বন্ধন কেটে সে অসীমের পানে ছুটে চলে যায়। ইহাই সৃষ্টিকর্তার বিধান। আমার কোনো দুঃখ নেই। আমার মন আজ অসীমকে চায়, ভগবানের সান্নিধ্য চায়। দিন ভালোই কাটছে। 4-5 দিন আগে একদিন সন্ধ্যার সময় এক দৃষ্টে এক মনে আকাশের দিকে চেয়েছিলাম। নির্মল জ্যোৎস্নায় সমস্ত নীল আকাশ ভরে গিয়েছিল। অসংখ্য নক্ষত্র সুন্দর ফুলের মতো সারা আকাশে ফুটে রয়েছিল। গাছগুলি নীরবে যেন প্রকৃতির এই শোভা উপভোগ করছিল। দেখতে দেখতে আমার মন প্রকৃতির এই বিমল সৌন্দর্যের মধ্যে ডুবে গেল। মনে পড়ে গেল তার কথা, যিনি এই সুন্দর ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, যিনি আমাদের আনন্দের জন্য প্রকৃতির অনন্ত সৌন্দর্য ভাণ্ডার খুলে রেখেছেন। তার কথা ভাবতে ভাবতে মনে বেশ আনন্দ হলো। অনেকক্ষণ এভাবে কেটে গেল। আজকাল প্রায়ই এভাবে অসীমের চিন্তাতেই মন ভরপুর হয়ে থাকে। বৌদি, যাই তবে। আমায় আশীর্বাদ করুন। আপনাদের কাছে কত অপরাধী করেছি, আমায় ক্ষমা করবেন। ভগবানের বিধানকে তার শুভ আশীষ বলেই গ্রহণ করবেন। ইতি আপনার স্নেহের সূর্য। ঢাকার 3 তরুণ, বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। এই 3 তরুণ হলেন রাইটার্স বিল্ডিং অভিযানের 3 আগ্নেয়গিরি। দীনেশ গুপ্তর জন্ম ঢাকা বিক্রমপুরের যশোলং গ্রামে। তার ডাকনাম নসু। তার মগজ জুড়ে বিপ্লব এবং মন জুড়ে সাহিত্যপ্রেম। দীনেশ ছিলেন বেনু পত্রিকার নিয়মিত পাঠক। কলকাতায় বেনু পত্রিকার অফিসে এসে তার পরিচয় হয় ভিবির অন্যতম নেতা ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের সঙ্গে। ভূপেনবাবু
দীনেশের মধ্যে বিপ্লবের আগুন দেখেছিলেন। ভূপেনবাবুর তালিমে কিছুদিনের মধ্যেই বিবির দক্ষ কর্মী হয়ে উঠলেন দীনেশ। এরপর 1928 সালে পার্টির নির্দেশে দীনেশ মেদিনীপুর কলেজে ভর্তি হলেন। মেদিনীপুরে তার মূল লক্ষ্য ছিল বিবির জন্য কর্মী তৈরি করা। মাত্র 2 বছরের মধ্যে দীনেশের নেতৃত্বে গড়ে ওঠে বিবির এক পরাক্রমী কেন্দ্র। সেই কেন্দ্র এমনই দুর্দান্ত শক্তিশালী ছিল যে পরপর 3 জন জেলা শাসক খুন হন। 1930 সালে দীনেশ পার্টির নির্দেশে বিনয় এবং বাদলের সঙ্গে যোগদান করলেন রাইটার্স অভিযানে। 8ই ডিসেম্বর হিম ঠান্ডা কলকাতা শহরের বুকের উপর থেকে রাইটার্স অভিযানে অগ্রসর হলেন 3 অগ্নিস্ফুলিঙ্গ, বিনয়, বাদল এবং দীনেশ। 6ই ডিসেম্বর সদ্য 19 বছর বয়সে পদার্পণ করেছিলেন দীনেশ। 3 বঙ্গ সন্তানের মহাতাণ্ডবে দাবানল ছড়িয়ে পড়ল রাইটার্সে। খুন হল কারা বিভাগের আইজি কুখ্যাত অত্যাচারী সিমসন। আহত হন আরও অন্তত 2 জন আইসিএস অফিসার। সফল অভিযানের পর তারা পুলিশের হাতে ধরা দিতে নারাজ। তাই তারা ঠিক করেছিলেন নিজ হস্তে নিজেদের প্রাণ দেশমাতৃকার প্রতি উৎসর্গ করবেন। ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে প্রাণ হারান বাদল গুপ্ত, ঘটনার 5 দিন পর বিনয় বসু এবং ভয়ঙ্করভাবে আহত হওয়ার সত্ত্বেও মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসলেন দীনেশ গুপ্ত। পুলিশের অকথ্য অত্যাচারের পরেও তাকে দিয়ে কোনো স্বীকারোক্তি করানো যায়নি। 7ই জুলাই 1931 দীনেশ গুপ্তের ফাঁসি হয়। ফাঁসির আগে জেল থেকে তার বৌদি এবং মাকে লেখা 2টি চিঠি তুলে ধরছি। বৌদি, তোমার দীর্ঘ পত্র পাইলাম। অসময় কাহারও জীবনের পরিসমাপ্তি হইতে পারে না। যাহার যে কাজ করিবার আছে তাহা শেষ হইলেই ভগবান তাহাকে নিজের কাছে টানিয়া লন। কাজ শেষ হইবার পূর্বে তিনি কাহাকেও ডাক দেন না। তোমার মনে থাকিতে পারে তোমার চুল দিয়া আমি পুতুল নাচাইতাম, পুতুল আসিয়া গান গাহিত। কেন ডাকিয়াছ আমার মোহন ঢুলি? যে পুতুলের পাঠ শেষ হইয়া গেল তাহাকে আর স্টেজে আসিতে হইত না। ভগবানও আমাদের নিয়া পুতুল নাচ নাচাইতেছেন। আমরা এক একজন পৃথিবীর রঙ্গমঞ্চে পাঠ করিতে আসিয়াছি। পাঠ করা শেষ হইলে প্রয়োজন ফুরাইয়া যাইবে। তিনি রঙ্গমঞ্চ হইতে আমাদের সরাইয়া লইয়া যাইবেন। ইহাতে আফসোস করিবার আছে কি? পৃথিবীর যে কোনো ধর্মমতকে মানিতে হইলে আত্মার অবিনশ্বরতা বিশ্বাস করিতে হয়। অর্থাৎ দেহের মৃত্যু হইলেই আমাদের সব শেষ হইয়া যায় না, এ কথা স্বীকার করিতে হইবে। আমরা হিন্দু। হিন্দু ধর্মে এ সম্বন্ধে কি বলিয়াছে কিছু কিছু জানি। মুসলমান ধর্মও বলে মানুষ যখন মরে তখন খোদার ফেরেশতারা তার রূহ কবজ করিতে আসেন। মানুষের আত্মাকে ডাকিয়া বলেন, এ রূহ নিকল ইস কলিব সে, চল খুদা কা জন্নত মে। অর্থাৎ তুই দেহ ছাড়িয়া ভগবানের কাছে চল। তাহা হইলে বোঝা গেল মানুষ মরিলেই তার সব শেষ হইয়া যায় না। মুসলমান ধর্মের এ বিশ্বাস আছে।
খ্রিস্টান ধর্ম বলে, ভেরি কুইকলি দেয়ার উইল বি অ্যান এন্ড অফ দি হিয়ার, কনসিডার হোয়াট উইল বিকাম অফ দি ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। অর্থাৎ দিন তো তোমার ফুরিয়ে এলো, পরকালের কথা চিন্তা করো। বোঝা গেল খ্রিস্টান ধর্মও বিশ্বাস করে মানুষের দেহের মৃত্যু হইলেও আত্মা মরে না। এই তিন ধর্মের কোনো একটা স্বীকার করিতে হইলেই আমাকে মানিয়া লইতে হইবে যে আমার মৃত্যু নাই, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। ভারতবাসী আমরা নাকি বড় ধর্মপ্রবণ, ধর্মের নামে ভক্তিতে আমাদের পণ্ডিতদের টিকি খাড়া হইয়া ওঠে, কিন্তু তবে আমাদের মরণকে এত ভয় কেন? বলি, ধর্ম কি আছে আমাদের দেশে? যে দেশে 10 বছরের মেয়েকে 50 বৎসরের বৃদ্ধ ধর্মের নামে বিবাহ করিতে পারে, সে দেশের ধর্ম কোথায়? সে দেশের ধর্মের মুখে আগুন। যে দেশে মানুষকে স্পর্শ করিলে মানুষের ধর্ম নষ্ট হয়, সে দেশের ধর্ম আজই গঙ্গার জলে বিসর্জন দিয়া নিশ্চিন্ত হওয়া উচিত। সবার চেয়ে বড় ধর্ম মানুষের বিবেক। সেই বিবেককে উপেক্ষা করিয়া আমরা ধর্মের নামে অধর্মের স্রোতে গা ভাসাইয়া দিয়াছি। একটা তুচ্ছ গরুর জন্য না হয় একটু ঢাকের বাদ্যি শুনিয়া আমরা ভাই ভাই খুনোখুনি করিয়া মরিতেছি। এতে কি ভগবান আমাদের জন্য বৈকুণ্ঠের দ্বার খুলিয়া রাখিবেন, না খোদা বেহেস্তে স্থান দিবেন? যে দেশ জন্মের মতো ছাড়িয়া যাইতেছি, যার ধূলিকণাটুকু পর্যন্ত আমার কাছে পরম পবিত্র, আজ বড় কষ্টে তার সম্বন্ধে এসব কথা বলিতে হইল। আমরা ভালো আছি, ভালোবাসা ও প্রণাম লইবে। স্নেহের ছোট ঠাকুরপো। মা, যদিও ভাবিতেছি কাল ভোরে তুমি আসিবে, তবুও তোমার কাছে না লিখিয়া পারিলাম না। তুমি হয়তো ভাবিতেছ ভগবানের কাছে এত কাতর প্রার্থনা করিলাম, তবুও তিনি শুনিলেন না। তিনি নিশ্চয়ই পাষাণ, কাহারও বুক ভাঙা আর্তনাদ তাহার কানে পৌঁছয় না। ভগবান কি আমি জানি না, তাহার স্বরূপ কল্পনা করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তবু এ কথা বুঝি, তাহার সৃষ্টিতে কখনো অবিচার হইতে পারে না। তাহার বিচার ঘরের দ্বার চিরকাল খোলা, নিত্যই তাহার বিচার চলিতেছে। তাহার বিচারের উপর অবিশ্বাস করিও না। সন্তুষ্ট চিত্তে মাথা পাতিয়া নিতে চেষ্টা করো। কি দিয়া যে তিনি কি করিতে চান, তাহা আমরা বুঝিব কি করিয়া? মৃত্যুটাকে আমরা এত বড় করিয়া দেখি বলিয়াই সে আমাদিগকে ভয় দেখাইতে পারে। এ যেন ছোট ছেলের মিথ্যা জুজুবুড়ির ভয়, যে মরণকে একদিন সকলকেই বরণ করিয়া লইতে হইবে, সে আমাদের হিসাবের 2 দিন আগে আসিল বলিয়াই কি আমাদের এত বিক্ষোভ, এত চাঞ্চল্য? যে খবর না দিয়া আসিত, সে খবর দিয়া আসিল বলেই কি আমরা তাহাকে পরম শত্রু মনে করিব? ভুল ভুল। মৃত্যু মিত্র স্বরূপেই আমার কাছে দেখা দিয়াছে। আমার ভালোবাসা ও প্রণাম জানিবে। তোমার নসু। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এমন করেই আত্মপরিচয় দিতেন
চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম বীর অনন্ত সিংহ। তিনি ছোট থেকেই দুর্ধর্ষ, কারু কাছে তিনি চমৎকার সাহসী, আবার কারু কাছে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তার জন্ম থেকে যৌবনের কর্মক্ষেত্র সকলই চট্টগ্রাম। বিদ্যালয়ে পড়াকালীনই পরাধীন দেশের স্বাধীনতার জন্য লড়াই করবেন বলে স্থির করেছিলেন অনন্ত সিংহ। অসহযোগ আন্দোলনে সাড়া দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। তারপর মাস্টারদা সূর্য সেনের আদেশে ঝাঁপিয়ে পড়েন বিদ্রোহের আগুনে। বিদ্রোহের তাপ সর্বাঙ্গে ধারণ করে ডাকাতি, বোমা তৈরি, এমনকি দেশের জন্য শত্রুর প্রাণ কেড়ে নিতেও ভ্রুক্ষেপহীন ছিলেন অনন্ত। শক্তি, সাহস, সাংগঠনিক বুদ্ধি এবং বাস্তব জ্ঞানের জন্য অচিরেই মাস্টারদা সূর্য সেনের দলে তিনি হয়ে উঠেছিলেন অন্যতম সেনাপতি। 18 এপ্রিল চট্টগ্রাম পুলিশের অস্ত্রাগার লুণ্ঠনে অনন্ত সিংহ এবং গণেশ ঘোষ একসঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন। হিমাংশু বিমল সেন নামে একজন বিপ্লবী হঠাৎই অগ্নিদগ্ধ হয়ে পড়ে অস্ত্রাগার লুণ্ঠন চলাকালীন। মাস্টারদা সূর্য সেনের নির্দেশে অনন্ত সিংহ, গণেশ ঘোষ, জীবন ঘোষাল এবং আনন্দ গুপ্ত তাঁর চিকিৎসার জন্য তাকে নিয়ে শহরের দিকে যাত্রা করেন এবং মূল বিপ্লবী বাহিনীর থেকে তারা বরাবরের মতো বিচ্ছিন্ন হয়ে যান। অসুস্থ হিমাংশুকে তাঁর বাড়িতে পৌঁছে দিয়ে 4 বিপ্লবী এরপর গোপনে ডেরা বদলে বদলে চলতে শুরু করেন। 22 তারিখ ফেনী স্টেশনে পুলিশের সাথে মুখোমুখি তাদের সংঘর্ষ ঘটে। এই সময় অনন্ত সিংহ বাকি 3 জন সহকর্মীর থেকেও বিচ্ছিন্ন হয়ে যান। এরপর অনন্ত সিংহ ছেঁড়া মলিন বসনে একাই চট্টগ্রাম থেকে পাগলের ছদ্মবেশে বিলোনিয়ার পথে যাত্রা শুরু করলেন। টানা 24 ঘন্টা হাঁটার পর খিদে এবং পিপাসায় পথশ্রমে ক্লান্ত হয়ে তিনি এক গৃহস্থ বাড়ি সংলগ্ন পুকুরে নেমে জল পান করতে শুরু করেন। পাগলের এহেন কীর্তি দেখে বালকেরা সেখানে ভিড় জমায়। কেউ কেউ পাগলকে খেপাতেও শুরু করে। এমন সময় একটি 9-10 বছরের বালিকা এসে ছেলেদের দলকে আদেশের সুরে বলে, তোরা ওকে একদম বিরক্ত করবি না, ওর খিদে পেয়েছে, আমি ওর জন্য ভাত নিয়ে আসি। এরপর মেয়েটি নিজে হাতে কলা পাতায় করে ভাত, ডাল, বিভিন্ন ব্যঞ্জন এনে অভুক্ত পাগলকে খাওয়ায়। সেদিনের সেই ঘটনা অনন্ত সিংহ চিরকাল মনে রেখেছিলেন। তাঁর রচিত চট্টগ্রাম যুববিদ্রোহ বইয়ের প্রথম খণ্ডে তিনি লিখেছেন, এই মধুর স্মৃতি আমার জীবনে একটি অপূর্ব সঞ্চয়। এই স্মৃতি ভোলা যায় না, আমি ভুলতে পারিনি সেদিনের হে অনামী অখ্যাত সামান্যা বালিকা, তোমার মমতাপূর্ণ দরদী হৃদয়ের প্রতি সেই দিনই আমার অন্তরের গভীর শ্রদ্ধা জানিয়েছি। আজ দীর্ঘ 36 বছর পরেও আমার সেই শ্রদ্ধা অটুট আছে। যদি কোনোদিন এই সামান্য ঘটনা তোমার মনে পড়ে, তবে জানবে উন্মাদ বেশে যে ক্ষণিকের অতিথি তোমাদের বাড়ি গিয়েছিল সে আর কেউ নয়, ভারতের মুক্তিযুদ্ধের একজন সৈনিক অনন্ত সিংহ। 72 বছর বয়সে জেলের সেলের ভিতর অনন্ত সিংহ হঠাৎই একটা চিঠি পান। চিঠির লেখিকা উষারানী নন্দী। তিনি আর কেউ নন, সেই 9-10 বছরের বালিকা, যদিও তিনি এখন আর বালিকা নন। সেই চিঠিটি আমরা তুলে ধরলাম।
পরম পূজনীয় দাদা, কয়েক বৎসর পূর্বে আমার এক বোনের ছেলে আপনার লেখা একখানা বই পড়ে এসে আমাকে বলে, তাহাতে লেখা ছিল আপনি লিখেছেন স্বদেশী আন্দোলনের সময় যখন আপনি আত্মগোপন করে চট্টগ্রাম থেকে বিলোনিয়া যাচ্ছিলেন, তখন ফেনীর নিকট বারাহিপুর গ্রামে আপনার পরিচয় হয় একটি 10 বছরের মেয়ের সঙ্গে। সে আপনাকে কি খেতে দিয়েছিল তা অবশ্য আজ মনে নেই। আমি সেই মেয়ে। বইতে লেখা ছিল তাহাকে আপনার সাথে দেখা করিতে, কিন্তু যখন এই খবর পাই সেই সময় আপনি আবার এই স্বাধীন দেশেও বন্দী। ইহাকে বলে অদৃষ্ট। দেশ স্বাধীন হলো, কিন্তু আমরা কি পেলাম? বাড়ি নেই, ঘর নেই, সর্বহারা হয়ে কোনো প্রকারে বেঁচে আছি। যাক, এই পত্র আপনার হাতে পৌঁছাবে কিনা জানি না, তবুও ঈশ্বরের উদ্দেশ্যে লিখিতেছি। যদি আপনার হাতে যায় তবুও উত্তর পাব কিনা তাহাও জানি না। যদি পাই নিজের সৌভাগ্য মনে করিব। আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা আছে, তাহাও কি সম্ভব হবে? সবই ভগবানের ইচ্ছা। নতুবা যে দেশের স্বাধীনতার জন্য এত কষ্ট করলেন, সেই দেশেও আবার কারাগারে বন্ধ হয়ে আছেন। এসব কথা ভাবতেও পারি না। লিখবার বা বলবার মতো ভাষাও আমার নেই, তবু আপনার সব জানতে আমার সব বলতে ইচ্ছা করে। সুযোগ হবে কিনা ঠাকুরই জানেন। আর বিশেষ কি, সম্ভব হলে নিশ্চয়ই উত্তর দিবেন। আমি আপনার সাথে দেখা করিব। আপনাকে আমার মনে নেই, আমাকেও আপনি দেখিলে চিনিবেন না, তবুও দেখিতে ইচ্ছা করে। হবে কি না জানি না। আর বিশেষ কি, আপনার শরীর কেমন আছে? আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন। আপনার মঙ্গল কামনা করি। অনেক ভয়ে ভয়ে পত্রখানা লিখিতেছি। ইতি সেবিকা আপনার ছোট বোন উষারানী নন্দী। এই চিঠির দ্বারাই অনন্ত সিংহের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন হয়েছিল সেই 10 বছরের বালিকাটির। যদিও তখন সে আর বালিকা নয়, বরং প্রৌঢ়া। জেলের অন্ধকার সেলে উষারানীর সঙ্গে দেখা হয়েছিল তাঁর দাদা অনন্ত সিংহের। জেলের ভিতরের এই আলাপ পরিচয়কে কেন্দ্র করে এরপর অনন্ত সিংহ রচনা করেছিলেন তাঁর বিখ্যাত বই আমি সেই মেয়ে। বিপ্লবী দুর্গাদাস রায়চৌধুরী আপামর ভারতবাসীর জন্য তিনি রেখে গিয়েছিলেন একটি খোলা চিঠি। কিন্তু কে এই দুর্গাদাস রায়চৌধুরী? 20 শতাব্দীতে একটি ভয়াবহ ভূখণ্ড কাঁপানো ঘটনা ঘটেছিল। ইংরেজের কারাগারে একসঙ্গে 9 জন বাঙালি তরুণকে ফাঁসি দেওয়া হয়। তাদের অপরাধ, গায়ে সৈনিকের উর্দি পরেও এরা ব্রিটিশ সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল।
এই তরুণ দল সকলেই চতুর্থ মাদ্রাজ উপকূলরক্ষী বাহিনীর সৈনিক। ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত হয়েও দাসত্বের আনুগত্য ত্যাগ করে, কঠোর শাস্তির ভয়কে উপেক্ষা করে তাঁরা বিপ্লবের পথে অগ্রসর হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে একদিকে যখন অক্ষশক্তির প্রবল পদপৃষ্টনে ব্রিটিশ সেনাবাহিনী বিপর্যস্ত, তখন এই তরুণ দল চেয়েছিলেন সেনা ব্যারাকে, পোতাশ্রয়ে, রণতরীতে একের পর এক নাশকতার মাধ্যমে ব্রিটিশ নৌবাহিনীকে দুর্বল করে দিতে। কোচিনের সেনা ব্যারাকে এই 9 জন বিরোধিতার বিপ্লবের পথ বেছে নিয়ে ভারত মাতাকে স্বাধীন করতে চেয়েছিলেন। বলাই বাহুল্য, গোপনে এই 9 জনের সঙ্গী ছিল আরো অনেকে। এই 9 জনের দলের অন্যতম এক সদস্য ছিলেন দুর্গাদাস রায়চৌধুরী। বাকিরা হলেন কালীপদ আইচ, চিত্তরঞ্জন মুখার্জি, নন্দকুমার দে, নিরঞ্জন বড়ুয়া, নীরেন্দ্রমোহন মুখার্জি, ফণীভূষণ চক্রবর্তী, মানকুমার বসু ঠাকুর এবং সুনীল কুমার মুখার্জি। তাদের ফাঁসির অর্ডার জারি হওয়ার পর মাদ্রাজ দুর্গের অন্ধকার ঘরে বসে মৃত্যুর দিন গুনতে গুনতে দুর্গাদাস রায়চৌধুরী দেশবাসীর প্রতি তাঁর বার্তা একটি চিঠির মাধ্যমে লিখে রেখে যান। পরবর্তীতে সেই চিঠিটি একজন সাফাইকর্মী খুঁজে পান। সেই পত্রটি তুলে ধরলাম। প্রিয় বন্ধুগণ, আমাদের কেন ফাঁসি হইতেছে তাহা জানিবার জন্য আপনারা আগ্রহান্বিত। সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করাই ইহার কারণ। অভিযোগটি তাহাই। আমাদের 9 জনের ফাঁসি হইবে। 2 জনের যাবজ্জীবন দ্বীপান্তর এবং 1 জনের 7 বৎসর সশ্রম কারাদণ্ডও হইয়াছে। আমরা বাঙালি সৈনিক। বন্ধুগণ, ধন্যবাদ যে আপনারা ভারত মাতার শাশ্বত আহ্বানে সাড়া দিয়ে কারাবরণ করিয়াছেন। আমাদের দেশের স্বাধীনতার বেদিমূলে আপনাদের সেবা ও ত্যাগ আমাদিগকে সান্ত্বনা যোগাইবে। দেশের স্বাধীনতার আহ্বানে আমাদের 9টি জীবন দ্বীপ নির্বাপিত হইতে চলিয়াছে। দেশের স্বাধীনতার বেদিমূলে আমরা জীবন উৎসর্গ করিব বলিয়া স্থির করিয়াছি। আমাদের হিন্দু মুসলমান সকলের সম্মিলিত চেষ্টার সময় আসিয়াছে। বন্ধুগণ, মাথা তুলিয়া দাঁড়ান। মাতৃভূমির স্বাধীনতার জন্য সংগ্রাম করুন। বিদেশি শক্তির প্রতি কঠোর আঘাত হানুন। সৎসাহে দৃঢ় সংকল্প লইয়া স্বাধীনতা সংগ্রাম চালাইবার এবং আমাদের দায় গ্রহণ করিবার জন্য আমরা বন্ধুদের নিকট আমাদের শুভেচ্ছা ও আশীর্বাণী রাখিয়া যাইতেছি। ভাই বোনেরা, আপনাদের ব্রত সফল হোক এবং আপনারা ভারত মাতার যোগ্য সন্তান হন। ইহাই আপনাদের নিকট আমাদের শেষ কথা। আগামী শুক্রবার প্রাতঃকাল হইতে আমরা 2 জন করিয়া চির বিদায় লইব। ভালোবাসা গ্রহণ করুন। দুর্গাদাস। শুনলেন রণাঙ্গনের পত্র। এই চিঠিগুলি পড়লে বোঝা যায় যে দেশের মাটির উপর থেকে আমরা পা ফেলে হেঁটে চলেছি প্রতিনিয়ত, সেই দেশের মাটির ভিতর কত তরুণ তরুণীর রক্ত মিশে রয়েছে।
তাদের রক্তের বলিদান ছাড়া এই স্বাধীন ভারতবর্ষ আমাদের কখনোই প্রাপ্ত হতো না। কত সহস্র মানুষের ত্যাগ এবং বলিদানের ফসল আমাদের স্বাধীন ভারতবর্ষ। গল্প জাংশন মনে করে আমাদের এই গৌরবের ইতিহাস সম্প্রচার করা একটা দায়িত্ব, যে দায়িত্বের ভার আমরা রাজমুকুটের মতো মাথায় ধারণ করতে চাই। আমাদের দেশের এই গৌরবময় ইতিহাস সকল মানুষের মনে আরও বদ্ধপরিকর স্বদেশ চেতনার ভাব জাগাক, এই আমাদের কামনা। যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।